গুড মর্নিং ক্লাস, ওয়েলকাম টু মালদা সিভিল সার্ভিস একাডেমি MCSA ক্লাসেস। আমরা বিগত কতদিন ধরে ধারাবাহিকভাবে আমরা সংবিধানের ক্লাস করছি এবং সংবিধানের ক্রোনোলজিক্যাল ভিডিও আমরা নিয়ে আসছি এবং আমাদের মূল উদ্দেশ্য বা মূল মোটিভ হচ্ছে একটাই, যে এই সংবিধানের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে তোমাদের কাছে পৌঁছানো। তো আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে। বলতে পারো যে প্রথম করছি, ঠিক আছে। এর আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু মানে একটু সিস্টেমেটিক প্রথম করছি বলতে পারো। তো যাই হোক, ভালো লাগা উচিত। আশা করছি, আমি বিশ্বাস করি যে এগুলোকে যদি একটু ভালো করে তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের নলেজ খুব মানে বাড়বে। আর আমাদের এই যে চ্যানেল রয়েছে, এখানকার মাধ্যম দিয়ে তুমি মাথায় রাখবে যে শুধুমাত্র সংবিধান নয়, আস্তে আস্তে সব বিষয়েরই ভিডিও পাবে, ঠিক আছে। তো যাই হোক, অন্য কোনো কথাতে আমরা আসছি না, আমরা আজকের ভিডিও টপিকে আসছি। টপিকটা হচ্ছে ভারতের সংবিধানের তোমার হচ্ছে তপশিলি, মানে শিডিউল্ড, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই এখানকার যে পিপিটি যে প্রেজেন্টেশন রয়েছে সেখানে দেখেই তুমি তোমরা বুঝতে পারছো যে কী নিয়ে রয়েছে। শিডিউল অফ দ্য তোমার শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো শিডিউলকেই বাংলায় কি বলা হচ্ছে? তপশিলি, ঠিক আছে। আচ্ছা, আমাদের ভারতবর্ষের সংবিধানের মূল যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি কি স্যার? একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে কি শিডিউল, একটা হচ্ছে কি পার্ট, আচ্ছা একটা গিয়ে কি কনস্টিটিউশনাল কি অ্যামেন্ডমেন্ট, আর একটা হচ্ছে কি জুডিশিয়াল রিভিউ। মানে আমাদের সংবিধান বা আমাদের দেশের ব্যবস্থাপনা এই পাঁচটা জিনিসের উপর দিয়ে চলে, ঠিক আছে। তার পাঁচটা জিনিস কি কি? একটা আর্টিকেল বা ধারা, একটা শিডিউল বা তপশিলি, একটা হচ্ছে পার্ট বা অধ্যায়, হ্যাঁ, একটা হচ্ছে কি তোমার হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে হচ্ছে সংবিধান সংশোধন, এখন পর্যন্ত 106 বার হয়ে গেছে, হ্যাঁ। তারপর হচ্ছে কি জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের, শুধুমাত্র সুপ্রিম কোর্টের কতগুলো ডাইরেকশন, যেখানে তোমার হচ্ছে কি প্রশাসনের উপরে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব রিপ্রেজেন্ট হয়, ঠিক আছে, সেটাকে জুডিশিয়াল রিভিউ বলে। তো এই সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হয়। তো এই পাঁচটা কনসেপ্ট কিন্তু সংবিধানের মেন। তার মধ্যে থেকে আজকে একটা কনসেপ্ট এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পড়াচ্ছি। আশা করছি এই ছোট্ট ভিডিও যে তপশিলি সম্বন্ধে আমরা জানবো, তপশিলি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে আশা করা যায়। তো আমার কথাগুলোকে বারে বারে রিমাইন্ডার করার জন্য বারে বারে দেখবে, বারে বারে বোঝার চেষ্টা করবে, তাহলে গিয়ে দেখবে যে অনেক তোমাদের কাছে কিন্তু এটা সহজ বা সরলভাবে হয়ে গেছে। তো চলো আর কথা না বলে আমি তপশিলিতে যাচ্ছি। এখন বর্তমানে ভারতবর্ষের সংবিধানে 18টা তপশিলি রয়েছে, কিন্তু যখন সংবিধান তৈরি হয়েছিল তখন কিন্তু 18টা তপশিলি ছিল না, ঠিক আছে। সেখানে কিন্তু তপশিলির সংখ্যা ছিল হচ্ছে টোটালে হচ্ছে 8টা। এই 8টা থেকে যে 18টার যে ইতিহাস, এই 12টার যে ইতিহাস, ঠিক আছে, সরি তপশিলি 12টা রয়েছে। তো এই 8 থেকে যে 12টা হয়েছে, ঠিক আছে, এই 12টার সম্বন্ধে এখানে আমরা কিন্তু জানবো, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম তপশিলি বা ফার্স্ট শিডিউল সেটা কি সংক্রান্ত রয়েছে? ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম, ভূখণ্ডের বিবরণ, এগুলো অর্থাৎ বলতে পারো 1 থেকে 4 নম্বর আর্টিকেল পর্যন্ত যা যা পড়া রয়েছে সেই পড়াগুলোই তোমার হচ্ছে তপশিলিতে রয়েছে, ঠিক আছে। ভারতে যতগুলো রাজ্য রয়েছে, আজকের দিনে যখন রাজ্য তৈরি হয়েছিল তখন তোমরা সবাই জানো ABCD 4টা ক্যাটাগরিতে ছিল। তারপর 1956 সালে তোমার হচ্ছে এই ভাষার ভিত্তিতে রাজ্য হলো, 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল হলো। তারপরে গিয়ে কি স্যার, আজকে বর্তমানে 28টা রাজ্য আর হচ্ছে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। অর্থাৎ এই যে 14 থেকে 28 এবং 6 থেকে 8-এর যে ইতিহাস, ঠিক আছে, সেই ইতিহাসটাই আমরা এই প্রথম 1 নম্বর তোমার হচ্ছে 1 নম্বর তপশিলির মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। আর যেহেতু এটা বুঝতেই পারছো, প্রতিটা রাজ্য নাম, প্রতিটা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, তার বর্ণনা সম্বন্ধে লেখা রয়েছে। এই সংক্রান্ত সংবিধান সংশোধন হয়েছে, যেটা 7ম সংবিধান সংশোধনী, ঠিক আছে। কত সালে স্যার? 1956 সালে।
এবং 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী এটাকে একবারই সংশোধন করা হয়েছে, প্রথমবার। ঠিক আছে, কত সালে স্যার? 1956 সালে, সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা জানি 7 নম্বর পার্টটাকে বাতিল করা হয়েছে। ঠিক আছে, আবার সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাও জেনে রাখো 1 নম্বর তপশিলি সংশোধন করা হয়েছে। ক্লিয়ার? তো আশা করি বুঝাতে পারলাম প্রথম তপশিলি। দ্বিতীয় তপশিলি হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সংসদের সদস্য, বিধানসভার সদস্য, বিচারপতি, হ্যাঁ, এরা যারা রয়েছে তো তাদের বেতন এবং ভাতা। আচ্ছা স্যার, শুধু কি এরা, আর কেউ নয়? আরও স্যার, বিশেষ করে যারা সংবিধানের বিভিন্ন পদে রয়েছে, যেমন অ্যাটর্নি জেনারেল, তোমার হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, তারপর হচ্ছে ক্যাগ, যারাই রয়েছে, ঠিক আছে, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তারপর হচ্ছে ওই তোমার হচ্ছে অর্থ কমিশনের সদস্য, ইউপিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, সবার বেতন এবং ভাতা যেটাই সাংবিধানিক রয়েছে সেগুলো সব হচ্ছে কত নম্বর? 2 নম্বর তপশিলিতে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো 2 নম্বর তপশিলি। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর তপশিলিতে তোমার হচ্ছে 73তম সংবিধান সংশোধনী এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা 1992 সালে হয়েছিল, পঞ্চায়েত এবং পৌরসভার যে সদস্য তাদের বেতন ভাতা সংক্রান্ত যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে সংশোধন করতে গিয়েই তোমার হচ্ছে দ্বিতীয় তপশিলি তোমার হচ্ছে সংশোধন করা হয়। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে কি বললাম যে যেগুলোই সাংবিধানিক তারই। আচ্ছা, সাংবিধানিক কথাটার মানে গিয়ে স্যার পঞ্চায়েত তো সাংবিধানিক। আমরা জানি গিয়ে কি স্যার, ভারতবর্ষের সংবিধানের 243 নম্বর ধারাতে পঞ্চায়েতের ব্যবস্থা সম্বন্ধে রয়েছে। তো যেহেতু রয়েছে তা অতএব পঞ্চায়েতের কার কেমন বেতন ভাতা হবে সেটাও কিন্তু ওটা কিন্তু স্পষ্ট করা হয়েছে। তো পঞ্চায়েত যেহেতু প্রথমে ছিলই না, পঞ্চায়েত ব্যবস্থা 1992 সালে 93 এবং 94তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল, সেই কারণে আমাদেরকে ধরেই নিতে হবে পরবর্তীতে সংশোধন হয়। তাহলে স্যার দ্বিতীয় যে তপশিলি বেতন ভাতা সংক্রান্ত অনেক কয়েকবারই হয়েছে, তার মধ্যে পঞ্চায়েতেরও একটা। ঠিক আছে, কেন স্যার? রিসেন্টলি কোভিডের সময় তোমরা জানো যে বিল পাস হয়েছিল যে তোমার হচ্ছে কি বেতন ভাতা কমিয়ে দেওয়া হবে, বারে বারে বেতন ভাতা বেড়ে যায়। তো এদের বেতন এবং ভাতা কোথা থেকে দেওয়া হয়? কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে। তো এই কনসোলিডেট, আর যদি রাজ্যের সাংবিধানিক কোনো পদ থাকে সেটা হচ্ছে কি স্যার কনসোলিডেট ফান্ড অফ স্টেট থেকে। তো এই যে দুটো মানে রাজ্য এবং কেন্দ্রের যে তোমার হচ্ছে সরকারি বা পাবলিক যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে যে টাকা দেওয়ার যে প্রসেস, ঠিক আছে, সেটা সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে। সেটা কততম তপশিলিতে? দ্বিতীয় তপশিলিতে। তারপরে লক্ষ্য করো তৃতীয় তপশিলি মানে যে থার্ড তপশিলি। এই যে সরকারি পদাধিকারী নাম বললাম যাদেরই বেতন এবং ভাতা রয়েছে তাদের শপথ গ্রহণ যে রয়েছে, শপথ গ্রহণ, হ্যাঁ, তাদেরকে কে শপথ গ্রহণ করাবে এই যে বিষয়টা। যেমন ধরো তোমরা সবাই জানো যে রাষ্ট্রপতিকে কে শপথ গ্রহণ করায়? তো হচ্ছে প্রধান বিচারপতি। যেমন হচ্ছে তোমার হচ্ছে প্রধান বিচারপতি, একে কে শপথ গ্রহণ করায়? তো রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি, একে কে শপথ গ্রহণ করায়? তো তোমার হচ্ছে রাষ্ট্রপতি। সাংবিধানিক স্যার বেশিরভাগ পদই, যেমন প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, কোন ক্যাবিনেট? কেন্দ্রীয় ক্যাবিনেট, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, এগুলো যত পদ রয়েছে যেগুলো বিশেষ করে কি স্যার সেন্ট্রাল পদ বা কেন্দ্রীয় পদ, ঠিক আছে, এই পদগুলোতে যার মানে সাংবিধানিক বৈধতা রয়েছে সবগুলোকে রাষ্ট্রপতি করায়, এটুকুটা মাথায় রাখবে। আর যেগুলো রাজ্যের পদ সাংবিধানিক বৈধতা রয়েছে, রয়েছে তাদেরকে কে করে? রাজ্যপাল। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি যে ধরে নাও যে হাইকোর্টের বিচারপতি, তো হাইকোর্টের বিচারপতিকে কে করাবে? তো রাজ্যপাল। তাহলে যেগুলো সাংবিধানিক বৈধতা রয়েছে এবং কেন্দ্রের সেগুলোতে করাবে রাষ্ট্রপতি, আর যেগুলো সাংবিধানিক বৈধতা রয়েছে কিন্তু রাজ্যের সেগুলোকে কে করাবে? তোমার যে রাজ্যপাল। যেমন মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক বৈধতা রয়েছে সম্ভবত আর্টিকেল নম্বর 163, তাহলে স্যার হচ্ছে ওকে কে করাবে? স্যার তার রাজ্যপাল করাবে। আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে।
তাহলে এই শপথ গ্রহণ কে করবে, কে করাবে, কীভাবে করাবে, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার হচ্ছে কততম সংবিধান এই কততম তপশিলিতে বলা আছে, তৃতীয় তপশিলিতে বলা রয়েছে। এবং এটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পরবর্তীতে শপথ বাক্য সংক্রান্ত কিছু পরিবর্তন করা হয়েছিল এবং এটা 1976 সালে করা হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার চতুর্থ তপশিলি। চতুর্থ তপশিলি কি বলছে, বলছে রাজ্যসভায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন বন্টনের বিবরণ। আমাদের যে রাজ্যসভা রয়েছে তো সেখানে কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আসন বন্টন, ঠিক আছে। আচ্ছা বলো, রাজ্যসভা তো রাজ্যেরই সদস্যরা থাকে, রাজ্যের বিধানসভায় যারা সদস্য সরাসরি জিতে আসে এমএলএ, তারাই পরোক্ষভাবে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে রাজ্যসভার সদস্যগুলোকে তৈরি করে, অর্থাৎ রাজ্যের রিপ্রেজেন্টেটিভ রাজ্যসভায় রয়েছে। এবার কোন রাজ্য থেকে কতটা থাকবে, যেমন সবথেকে বেশি জনসংখ্যার পার্সপেক্টিভে হচ্ছে উত্তরপ্রদেশ থেকে সবথেকে বেশি থাকে, পশ্চিমবঙ্গ থেকেও 16টা আছে, ঠিক না। বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে বেশি এবং কম রয়েছে, কোনো রাজ্য রয়েছে যেখানে হচ্ছে 16 বেশি রয়েছে, কিছু রাজ্য যেমন সিকিম একটা রয়েছে, ঠিক আছে। তো স্যার কোন রাজ্যে কটা তোমার হচ্ছে কি রাজ্যর তোমার হচ্ছে রাজ্যসভার সদস্য থাকবে, সেই জিনিসটা এই চতুর্থ তপশিলিতে বলা আছে। আর কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে বলি, যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর বিধানসভা আছে, কি আছে বিধানসভা, তার থেকে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে রাজ্যসভার সদস্য থাকতে পারে। বিধানসভা রয়েছে, বিধানসভা কার রয়েছে, দিল্লির বিধানসভা রয়েছে, পুদুচেরির বিধানসভা রয়েছে, রয়েছে না, আর হচ্ছে এদিকে হচ্ছে কি জম্মু কাশ্মীরের বিধানসভা রয়েছে। তো এই সব থেকে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে তোমার হচ্ছে রাজ্যসভায় সদস্য থাকবে। তো তার যে নিয়ম, সেই নিয়মটা চতুর্থ তপশিলিতে বলা রয়েছে, ঠিক আছে। আচ্ছা আমরা জানি 1956 সালে 7ম সংবিধান সংশোধনী হয় এবং সেই সময় হচ্ছে এই রাজ্য পুনর্গঠন আইন আসে এবং 14টা রাজ্য এবং তোমার যে 6টা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। সেই সময়ই তোমার হচ্ছে কি এই রাজ্যসভার আসন বন্টনটা হয়েছিল এবং সেই আসন বন্টনটা যেটা হয়েছিল কার পার্সপেক্টিভে হয়েছিল, জনসংখ্যার যার যেমন জনসংখ্যা যে রাজ্যে যেমন রয়েছে তার পার্সপেক্টিভে হয়েছিল। এখন যে সংখ্যাটা রয়েছে 250, তার মধ্যে থেকে তোমরা সবাই জানো যে 238টা তোমার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ রয়েছে এবং 12টা তো রাষ্ট্রপতি মনোনীত করে, ঠিক আছে। তো কোনটা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কজন, ঠিক আছে, কোনটা তোমার হচ্ছে রাজ্য থেকে কয়জন, তার রিপ্রেজেন্টেশন লাস্ট সম্ভবত 1971 সালের তোমার হচ্ছে জনগণনা অনুযায়ী আছে এবং এটা পরবর্তী সংশোধন হবে 2026 সালে, বুঝতে পারছো। আর 1-2 বছরের মধ্যে চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যেটা আমরা জানি যে বিধানসভা রাজ্যসভা, এই রাজ্যসভার সদস্য সংখ্যা 250 থেকে কিন্তু অনেকটাই বাড়তে চলেছে, ঠিক আছে। তারপর হচ্ছে পঞ্চম তপশিলিতে গিয়ে কী বলা হচ্ছে, আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলির প্রশাসন তোমার হচ্ছে সংক্রান্ত বিধান। আদিবাসী অধ্যুষিত অঞ্চল যেগুলো রয়েছে, মানে যে অঞ্চলগুলো তোমার হচ্ছে আদিবাসী রিপ্রেজেন্টেটিভ রয়েছে, ঠিক আছে, হ্যাঁ, তাদেরকে বিশেষ করে কীভাবে আলাদা সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া যায় সেই বিষয়টাই রয়েছে। ক্লিয়ার, আশা করি বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে কি ষষ্ঠ তপশিলি থেকে কী বলা হচ্ছে, উত্তর পূর্ব ভারতের জনজাতি যে অঞ্চলগুলো রয়েছে, ঠিক আছে, তার প্রশাসনিক ব্যবস্থা বেশ কিছু জায়গা রয়েছে, বিশেষ করে তোমার ধরে নাও মিজোরাম, মণিপুর, ঠিক আছে, এই সব যে এলাকা রয়েছে, আসাম থেকে বোডোল্যান্ড রয়েছে, আসাম থেকে, হ্যাঁ, মিজোরাম থেকে রয়েছে, মণিপুর থেকে রয়েছে, আমি যদি ভুল না বলি একটা মনে হয় ত্রিপুরা আছে, ঠিক আছে, 4টে মনে হয় এখানে রাজ্য রয়েছে। তো এই 4টে রাজ্যের তপশিলি থেকে, ঠিক আছে, মানে 4টে রাজ্যের জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থা, যাতে করে ওই অঞ্চলগুলো অনেকটা পিছিয়ে রয়েছে, তো ওই অঞ্চলগুলোকে আরও বেশি পরিমাণে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় ও কেন্দ্রের সুযোগ সুবিধাকে ডাইরেক্ট সেখানকার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য এই বিশেষ তোমার হচ্ছে কি তপশিলি সংশোধন, তার নাম হচ্ছে ষষ্ঠ, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে কি স্যার কেন্দ্র রাজ্যের অঞ্চল এবং ভূমিকা বন্টন, হ্যাঁ, ভূমি বন্টন। দ্বিতীয় হচ্ছে কি তাহলে বেতন ও ভাতা। তৃতীয় তপশিলি হচ্ছে কি শপথ, ঠিক আছে। চতুর্থ তপশিলি হচ্ছে কি আসন বন্টন, ঠিক আছে, কোথাকার রাজ্যসভার। পঞ্চম হচ্ছে কি আদিবাসী অধ্যুষিত অঞ্চলের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা। ষষ্ঠ তপশিলি হচ্ছে কি
উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য হচ্ছে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা। ঠিক আছে, এই হলো 6টা। নেক্সট 6টার সম্বন্ধে আমি বলছি। তারপরের স্লাইডটা দেখো, এখানে দেখো সপ্তম থেকে শুরু, সপ্তম থেকে দ্বাদশ, এটা স্লাইডেই কিন্তু শেষ। কেন? আমরা 12টা তপশিলি আমরা জানি সবাই, ঠিক না? তো চলো, এটা কততম তপশিলি? সপ্তম তপশিলি। তো সপ্তম তপশিলিতে কি রয়েছে? কেন্দ্র তালিকা, ইউনিয়ন তালিকা মানে হচ্ছে কেন্দ্র তালিকা, তারপর হচ্ছে রাজ্য তালিকা, আর একটা হচ্ছে সমবর্তী তালিকা মানে হচ্ছে যৌথ তালিকা। অর্থাৎ এই 3টা যে তালিকা রয়েছে, কে কোন তালিকা থাকবে, ঠিক আছে, সেই বিষয়টা সপ্তম তপশিলিতে রয়েছে। ঠিক আছে, এই তালিকার বিষয়টা অলরেডি আমরা আগের, মনে করো 1919 সাল থেকে আমরা শুরু করেছিলাম পড়াতে, যখন মন্টেগু চেমসফোর্ডের আইন এসেছিল, ঠিক না? তো সেটারই এখন পূর্ণাঙ্গতা রূপ পেয়েছে এবং কেন্দ্র এবং রাজ্যগুলো নিজের মতো করে কিন্তু তোমার হচ্ছে নিজেরই যেগুলো লিস্ট রয়েছে সেখানেই শুধুমাত্র আইন তৈরি করতে পারবে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র কাজ করতে পারবে যদি ন্যাশনাল ইন্টারেস্টে থাকে বা কেন্দ্র মানে তোমার হচ্ছে জাতীয় স্বার্থে কেন্দ্র করতে পারে, জরুরি অবস্থার সময় করতে পারে, না হলে কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কিন্তু হাত দিতে পারবে না। আর যৌথ তালিকা যেটা ভুক্ত রয়েছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি ঝামেলা বাঁধে, তো কেন্দ্রের আইনই তোমার হচ্ছে মানে হচ্ছে ইফেক্টিভেল হবে, রাজ্যের আইন নয়। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অগ্রণী ভূমিকা নিতে পারে। তো এইভাবে তোমার হচ্ছে তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকায় 3টা তালিকার যে কনসেপ্ট, সেটা হচ্ছে সপ্তম সংবিধান সংশোধনীতে রয়েছে। তো মাথায় রাখবে, 42তম সংবিধান সংশোধনীর যে রয়েছে, যেটা 1976 সালে হয়েছিল, ঠিক আছে, সেখানে বেশ কিছু বিষয় কিন্তু হচ্ছে কি যৌথ তালিকার সাথে যুক্ত করা হয়। তার মধ্যে আমার 1-2টা মনে আসছে, নামগুলো বলছি। যেমন যে শিক্ষা, শিক্ষা আগে তোমার যে রাজ্য তালিকাভুক্ত ছিল, এখন তোমার হয়ে গেল তোমার যে যৌথ তালিকাভুক্ত। তারপরে ধরো হচ্ছে বন দপ্তর, বন দপ্তর আগে বন ছিল হচ্ছে রাজ্য তালিকাভুক্ত, এখন যৌথ তালিকাভুক্ত হয়ে গেছে। এইভাবে বেশ কিছু প্রায় 5-6টা তোমার যে যৌথ তালিকাভুক্ত যুক্ত হয়েছে, ঠিক আছে, সপ্তম তোমার যে সংবিধান, এই সপ্তম তপশিলিতে। এবার যে অষ্টম তপশিলি, অষ্টম তপশিলিতে যার বিষয় রয়েছে ভাষা। যখন সংবিধান তৈরি হয় তখন ভাষা ছিল 14টা, এখন কটা হয়েছে 22টা, ঠিক না? তাহলে বর্তমান ভাষা কটা? 22টা। এই 22টা ভাষা মানে তো আমার কথা হচ্ছে তাহলে 8 থেকে 22, তার মানে যে টোটাল 8টা ভাষা বেড়েছে। এবং এই বাড়ার জন্য 3বার সংবিধান সংশোধন হয়েছে। আমি আবার বলছি, 8 থেকে 22, এই 8 থেকে বলছি 14 থেকে 22, এটা বাড়ার জন্য টোটাল 8 বেড়েছে এবং তার জন্য কবার? 3বার সংবিধান সংশোধন হয়েছে। 3বার কততম? একটা 21তম, একটা হচ্ছে 92তম, একটা 21তম, একটা হচ্ছে 71তম, আর একটা হচ্ছে 92তম। ঠিক আছে, 21তম সংবিধান সংশোধনী যেটা কত সালে হয়েছিল স্যার? 1967 সালে হয়েছিল। এবং সেই মাধ্যম দিয়ে শুধুমাত্র একটাই ভাষা তোমার হচ্ছে যুক্ত হয়েছে, সেই ভাষাটার নাম হচ্ছে সিন্ধ্রি। এই সিন্ধ্রি ভাষা হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে মহারাষ্ট্র, বিশেষ করে হচ্ছে কি স্যার গুজরাট, এখানকার খুব গুরুত্বপূর্ণ একটা ভাষা। ঠিক আছে, তো এই ভাষা তোমার হচ্ছে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1967 সালে যুক্ত হয়। 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 3টে ভাষা 1992 সালে যুক্ত হয়েছিল। 3টে ভাষা কি কি? একটা হচ্ছে কঙ্কনি, ঠিক আছে, একটা হচ্ছে কি তোমার হচ্ছে মৈথিলি, আর একটা হচ্ছে নেপালি। কঙ্কনি মানে কঙ্কন, সে মহারাষ্ট্র অঞ্চল। মৈথিলি হচ্ছে কোথাকার? বিহারের। আর তোমার যে নেপালি মানে হচ্ছে আমাদের যে গোর্খা ভাইয়েরা রয়েছে তাদের। ঠিক আছে, এই নিয়ে টোটাল হচ্ছে 3টা 92তম। ঠিক আছে, আর তোমার হচ্ছে 92 বলছি 71তম 1992 সালে। আর 92তম সংবিধান সংশোধনী 2003-এ 4টে ভাষা কি? বোড়ো, ডোগরি, মৈথিলি আর হচ্ছে সাঁওতালি। ঠিক আছে, এই হলো 4টা ভাষা। ঠিক আছে, এর মধ্যে বোড়ো হচ্ছে কাশ্মীরের, ডোগরি হচ্ছে তোমার হচ্ছে বোড়ো হচ্ছে নাগাল্যান্ডের, ডোগরি হচ্ছে কাশ্মীরের, মৈথিলি হচ্ছে তোমার হচ্ছে বিহারের, এবং সাঁওতালি হচ্ছে আমরা জানি সাঁওতাল পরগনা, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এই অঞ্চলের। ঠিক আছে, তাহলে স্যার কতবার সংবিধান সংশোধন হয়েছে? 3বার। ভাষা সংক্রান্ত একটা হচ্ছে 21তম কত সালে হয়েছিল? তাহলে 1967, একটাই হয়েছে। তারপর হচ্ছে 71তম মাধ্যম দিয়ে কত সালে হয়েছে? 1992 সালে। ঠিক আছে, কটা হয়েছে? তোমার 3টা হয়েছে। আর তারপর হচ্ছে 92তম কত সালে স্যার? কত সালে? 92তম 2003-এ। ঠিক না? কটা? 4টা। তা 4 3 8টা, তাহলে 8, এই দেখো 8 আর 14 কত স্যার? তাহলে টোটালে 22। তাহলে বর্তমানে কটা রয়েছে? 22টা রয়েছে। ক্লিয়ার?
তারপর হচ্ছে নবম তপশিলি। নবম তপশিলি মানে 9 নম্বর। আচ্ছা 9 নম্বরে আগে বলি, এই যে অষ্টম পর্যন্ত যখন আমাদের মূল সংবিধান ছিল তখন কিন্তু 8টাই তপশিলি ছিল। অর্থাৎ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই 4টা কিন্তু প্রথমের দিকে ছিল না, ঠিক আছে? এই 4টা পরে এসেছিল, তার মধ্যে নবমটা 1951 সালে এসেছিল। এমনকি আমি তোমাদেরকে এটাও বলবো, ভারতবর্ষের সংবিধানে যে 106 বার যে সংবিধান সংশোধন এখন পর্যন্ত হয়েছে, তার মধ্যে থেকে প্রথম সংবিধান সংশোধনী হচ্ছে 1951 সালে, আর এবং ওটাই নবম তপশিলি হিসেবে যুক্ত হয়। দেখো, প্রথম সংবিধান সংশোধনী 1951 সালে ভূমি রাজস্ব সংস্কার, এবং 24তম সংবিধান সংশোধনী 1971 সালে, সেখানেও সংসদের ভূমি সংক্রান্ত ক্ষমতা বৃদ্ধি। এই দুটো বিষয়, তার মানে বুঝতে পারলা যে নবম তপশিলি কি সংক্রান্ত, কি সংক্রান্ত? তোমার হচ্ছে জমিদার প্রথা উচ্ছেদ, ও ভূমি সংস্কার। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে 1951 সালে, ঠিক আছে, এই জিনিসটা করা যায়। ইন্টারেস্টিং বিষয়, দেশের সংবিধান কার্যকরী হলো 1950 সালে। 1951 সালে এই ঘটনাটা ঘটে গেল, প্রথম বছরই সংবিধান সংশোধন। তার পিছনে কারণ হচ্ছে যে যখন আমাদের মানে গণপরিষদ তৈরি হয়েছিল, গণপরিষদে বিভিন্ন ধরনের সদস্য ছিল, তো তার মধ্যে থেকে বিশেষ করে প্রিন্সলি স্টেটগুলো থেকে ছিল, তারা বড় বড় জমিদার টাইপেরই লোক ছিল। তো সেই জায়গায় যদি জমিদারি প্রথা উঠানোর জন্য যদি ব্যবস্থা করতো, তাহলে স্যার মানে জমিদারি প্রথা নিয়ে তো এমন কিছু আইন করে দিত যে জমিদারি প্রথা উঠতোই না। তো জমিদারি প্রথা উঠানোর জন্য সেখানে একটা পূর্ব পরিকল্পিত একটা ব্যবস্থা করা যায়, না আগে সংবিধান তৈরি হয়ে যাক, তারপর জমিদারির ব্যবস্থা উঠাবো। এবং তারই পরিপ্রেক্ষিতে জওহরলাল নেহরুর তোমার হচ্ছে ছত্রছায়াতে প্রথম মানে হচ্ছে সংবিধান সংশোধনীর মাধ্যমে 1951 সালেই জমিদারি প্রথা উচ্ছেদ করে দেওয়া হয়। তারপরে দশম তপশিলি বা দশম শিডিউল, 10th, এর 10th শিডিউল যেটা হলো, এটা হয়েছিল কার সময়? রাজীব গান্ধীর সময়। কার সময়? রাজীব গান্ধী। কেন হয়েছিল? তার পিছনে কারণ হচ্ছে, এটার নাম হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। দেখা যাচ্ছে যে এক দলে জিতছে, তারপরে ওই দল থেকে জিতে তারপর অন্য দলে চলে যাচ্ছে। তো রাজীব গান্ধী দেখছে এইভাবে চলতে থাকলে তো খালি দেশে ভোটই হবে, আর তো কিছুই হবে না। তো সেই কারণে মানে যারা জনপ্রতিনিধি, সেই প্রতিনিধিদেরকে আটকানোর জন্য নিজের মানে যে কোনো রাজনৈতিক দলে আটকানোর জন্য এই ব্যবস্থাপনাটা নিয়ে আনা হয়, এবং এর নাম হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে? এই আইনের মাধ্যম দিয়ে কেউ যদি দলত্যাগ করে, ঠিক আছে, তাহলে হচ্ছে তাকে আবার কিন্তু ভোটে জিতে এসে নিজের ম্যান্ডেট দেখাতে হবে। তারপরে এটা কিন্তু একটা পার্টির সিম্বল নিয়ে আমি জিতে গেলাম আর তারপর অন্য পার্টিতে চলে গেলাম, এই বিষয়টা যাতে না হয় সেই কারণে দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে? তো এই দলত্যাগ বিরোধী আইন যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 সালে হয়েছিল। আর আমি তোমাদেরকে বলেছি যে এটা রাজীব গান্ধীর সময়। আর মাথা রাখবে, এই যে 52তম সংবিধান সংশোধনী হয়েছিল, পরে আবার এটারই আবার 91তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিছু একটা চেঞ্জ হয়েছিল, সেটা 2003 সালে। এর আগেও আমরা দেখো 2003-এ 92তম সংবিধান সংশোধনী দেখেছি। এখানে আমরা দেখো তোমার হচ্ছে 91তম সংবিধান সংশোধনী 2003 হলো। তাহলে দলত্যাগ সংক্রান্ত সংবিধান সংশোধনী, প্রথম কথা হচ্ছে দলত্যাগ আইনটাই একবার সংশোধন হয়ে এসছে প্রথমবারই। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপরে আবার ওটা একবার সংশোধন হয়েছিল কত? 91তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপরে হচ্ছে কি একাদশ তপশিলি। একাদশ তপশিলি হচ্ছে কি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার তোমার হচ্ছে কার্যাবলী ও তোমার হচ্ছে দায়িত্বের তালিকা। অর্থাৎ আমাদের দেশে জানো যে প্রথম থেকে পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু ছিল না। আমাদের দেশে পঞ্চায়েতি ব্যবস্থা হচ্ছে 73 এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসে, এবং এটাই হচ্ছে 13 তোমার হচ্ছে 11তম এবং 12তম তোমার হচ্ছে তপশিলি। অর্থাৎ 11তম তপশিলি যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসে, এবং 12তম যে তপশিলি রয়েছে সেটা হচ্ছে কি তোমার হচ্ছে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসে। দুটাই দেখো লক্ষ্য করো কত সালে? 1992 সালে। এমন তোমাদের বলে রাখতে হবে, এই তপশিলির মাধ্যম দিয়ে এখানে 29টা বিষয়কে কার্যকর করা হয়েছিল, এবং মিউনিসিপ্যালিটিতে 18টা বিষয়কে কার্যকর করা হয়েছিল। অর্থাৎ আমাদের দেশের পঞ্চায়েতি ব্যবস্থা, যেটা আমাদের গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ বলা যেতে পারে, মানে বলতে পারো আমাদের যেমন কেন্দ্রে কেন্দ্র সরকার থাকে, রাজ্যে রাজ্য সরকার থাকে, স্থানীয় লেভেলে স্থানীয় সরকার থাকে। এই স্থানীয় সরকার মানে হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা। এই পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যম দিয়ে দেশের উন্নয়ন করতে হবে। সেই পঞ্চায়েতি ব্যবস্থা আমাদের দেশে প্রথমের দিকে ছিলই না। প্রথমের দিকে তোমার হচ্ছে যেহেতু ছিল না, পরবর্তীতে আসে, ঠিক আছে? এবং পরবর্তীতে যখন আসলো,
73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সারা দেশে হলো এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সারা দেশে হলো। এবং কত সালে স্যার? 1992 সালে। কি কি? পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। ক্লিয়ার? তবে স্যার এখনও তো নাগাল্যান্ড বলে যে রাজ্য রয়েছে, ওখানে তো এখনও পঞ্চায়েতের ব্যবস্থা নাই নাগাল্যান্ডে। ঠিক আছে? তো এই হলো তোমার হচ্ছে 12টা তপশিলি, এবং 12টা তপশিলির মাধ্যম দিয়ে আমরা কী করলাম? তপশিলি ব্যবস্থার প্রধান সম্বন্ধে আমরা জানলাম, শিডিউল সম্বন্ধে জানলাম। বর্তমানে তাহলে ভারতবর্ষে তাহলে হচ্ছে শিডিউল কটা? বর্তমানে তাহলে ভারতবর্ষের শিডিউল হচ্ছে টোটালি হচ্ছে কটা? তোমার হচ্ছে 12টা। এবং এই 12টা শিডিউলের মাধ্যম দিয়ে তোমার হচ্ছে কি বিভিন্ন ধরনের আইন তৈরি করা হয়। ঠিক আছে? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। 12টা শিডিউলে কী আছে? প্রথম শিডিউল হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন মানে হচ্ছে সংজ্ঞা, রাজ্যগুলো কেমন রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কেমন রয়েছে, এগুলো। 2 নম্বরে গিয়ে কী রয়েছে স্যার? তোমার হচ্ছে বেতন ও ভাতা। 3 নম্বরে গিয়ে কী রয়েছে? 3 নম্বরে রয়েছে তোমার হচ্ছে এই যে বেতন এবং ভাতা যে রয়েছে, ঠিক আছে, তারই শপথ, অর্থাৎ যারা সরকারি পদে বসে আছে তাদের শপথ 3 নম্বরে রয়েছে। ঠিক আছে? 4 নম্বরে কী রয়েছে স্যার? চতুর্থ নম্বরে তোমার হচ্ছে কী রয়েছে? চতুর্থ নম্বরে রয়েছে তোমার হচ্ছে কি রাজ্যসভার তোমার হচ্ছে সিট বিন্যাস চতুর্থতে। পঞ্চম এবং ষষ্ঠতে রয়েছে ওই SC ST অধ্যুষিত অঞ্চল এবং SC ST ব্যক্তি। সপ্তমে কি রয়েছে স্যার? সপ্তমে রয়েছে তালিকাগুলো নাকি? অষ্টমে কি রয়েছে স্যার? ভাষা। নবমে কি রয়েছে স্যার? নবমে রয়েছে তোমার হচ্ছে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ, ঠিক না, ভূমি সংস্কার। দশমে কি রয়েছে? দলত্যাগ বিরোধী আইন। একাদশে কি রয়েছে? পঞ্চায়েতি ব্যবস্থা। দ্বাদশে কি রয়েছে? পৌরসভার ব্যবস্থা। সোজা স্যার, এমন কোনো কঠিন কিছু নেই। ঠিক আছে? প্রথম সংবিধানে একবারই সংশোধন হয়েছে 1951 সালে সংবিধান সংশোধনী। দ্বিতীয় তৃতীয়তে তো বারে বারে হয়েছে আমরা জানি, চতুর্থতেও হয়েছে, পঞ্চমে হয়েছে। বিশেষ করে একদম ভাষাতে গিয়ে মাথা রাখতে হবে 21তম, তোমার হচ্ছে 73, 21-এর পর হচ্ছে 71তম, তারপর হচ্ছে 92তম। আচ্ছা, ওইদিকে রয়েছে তোমার হচ্ছে 1951 সালে প্রথমতম, মানে হচ্ছে কোনটা? নবম সংবিধান, এই নবম তপশিলি। দশম তপশিলি এটা হচ্ছে 52তম সংবিধান সংশোধনী, ঠিক না? তারপর হচ্ছে 11তম হচ্ছে 73তম সংবিধান সংশোধনী, আর তোমার হচ্ছে 12তম তপশিলি হচ্ছে 74তম সংবিধান সংশোধনী। এই যে সংবিধান সংশোধনীগুলো এখানে পড়তে হবে। তো এই হলো টোটাল হচ্ছে কি স্যার? তপশিলি। ঠিক আছে? কিসের তপশিলি? শিডিউল। ভারতবর্ষের সংবিধানে যে 5টা মূল কনসেপ্ট রয়েছে তার মধ্যে থেকে একটা। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে এখানে তপশিলি বারে বারে দেখবে যে এমনি পড়া হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই, কোনো কঠিন কিছু ব্যাপার নেই। এটাকে মুখস্থ করলে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে স্যার। ছোট ভিডিও কিন্তু স্যার খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এই জিনিসটা মাথায় রাখবে। চলো পরবর্তী তোমার হচ্ছে ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, আর এই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।